আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হচ্ছে আমাদের এসএসসি তরঙ্গ এর হচ্ছে 4 নাম্বার ক্লাস। কিন্তু তোমার বইয়ে এই টপিকটা একদম প্রথমেই আছে, কিন্তু আমি আলোচনা করতেছি একদম শেষে, ঠিক আছে? অধ্যায়ের একদম শেষে। তো এখন দেখো, এই ক্লাসটা তুমি যদি করো তাহলে তোমার অনেক কিছু ক্লিয়ার হবে এবং কখনোই তোমার ভুল হবে না। এই যে এই সমস্ত সূত্রগুলো তোমার বইয়ে আছে, এগুলো আসলে কিভাবে হয়েছে এর একদম গোড়া থেকে তুমি যদি বুঝো তাহলে সূত্র মুখস্থ করা লাগবে না, তুমি নিজে নিজেই সবকিছু বুঝতে পারবা। তো চলো শুরু করি। প্রথম কথা হচ্ছে যে সরল স্পন্দন গতি টপিকটার নাম। তো সরল স্পন্দন জানার আগে আমরা আগে জানবো স্পন্দন গতি কি জিনিস। স্পন্দন গতি কি জিনিস দেখো, যদি কোনো বস্তুর গতিপথটা এইরকম হয় যে সে যেই পথে যাচ্ছে কিছু সময় পর আবার ওই পথে ফেরত আসতেছে, যদি কারোর গতিপথটা এমন হয় তাহলে তার গতিকে বলা হয় স্পন্দন গতি। তাহলে এইরকম বস্তুর গতিকে কি গতি বলা হয়? স্পন্দন গতি। যেমন দেখো, এই যে আমরা যে গিটার বাজাই না, গিটার, এই গিটারের তারে আমরা কি করি, এইভাবে কিন্তু হাত দিয়ে এইভাবে চাপ দিই। হ্যাঁ, চাপ দিলে কি হয়, তার একবার নিচেই যায় একবার উপরে ওঠে। দেখো, যেই রাস্তা দিয়ে মানে যেই পথ দিয়ে ওই তারটা নিচেই যাচ্ছে আবার ওই পথেই কিন্তু সে ফেরত আসতেছে, মানে উপরে উঠতেছে, তাই না? অথবা মনে করো একটা রশি এইভাবে, ওই যে আমরা কাপড় নেড়ে দিই না রোদে শুকানোর জন্য, তো ওই রশি এইভাবে মনে করো টাঙানো আছে। তো ওই রশি এইখানে ধরে তুমি যদি টান দাও নিচের দিকে, তাহলে রশি কি হবে, নিচে এসে আবার ওই রাস্তায় কি হবে, উপরে উঠবে না? তাহলে দেখো, যেই রাস্তায় নিচে নামতেছে আবার ওই একই রাস্তায় উপরে উঠতেছে। এই যে কোনো একটা বস্তুর গতিপথ যদি এমন হয় যে যেই রাস্তায় সে যাবে আবার ওই রাস্তায় যদি ব্যাক আসে, তাহলে এই ধরনের গতিটাকে আমরা স্পন্দন গতি বলি। যেমন আরো উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন হচ্ছে দেখো, এই যে ইঞ্জিনের ভিতরে যে হচ্ছে গিয়ে সিলিন্ডারের মধ্যে যে পিস্টন থাকে, ওই পিস্টন গুলো কি করে, এইভাবে উপরে নিচে উঠানামা করে। তোমরা যে গাড়ির কিংবা মোটরসাইকেলের যে ইঞ্জিনের যে অ্যাড গুলো দেয়, ওইগুলা দেখলে বুঝতে পারবা যে এইরকম একটা ভিডিও দেয় যে ইঞ্জিনের মধ্যে পিস্টন এইভাবে উপরে উঠানামা করতেছে, তাই না? আচ্ছা, এইগুলোকে বলা হয় হচ্ছে স্পন্দন গতি, ঠিক আছে? এখন কথা হচ্ছে, আরেকটু সহজ ভাবে বললে, স্পন্দন গতি মানে যারা কাঁপে। তো কাঁপে কিভাবে বলো তো, মানে কোনো কিছু যদি কাঁপে তাহলে কিভাবে কাঁপে? এই যে এরকম এরকম করে কাঁপে না, মানে একবার উপরে ওঠে একবার নিচে ওঠে, এটাই তো কাঁপা। অথবা এই যে এইভাবে সামনে যায় পিছে আসে, এইভাবে কাঁপে না? এই যে এইভাবে এইভাবে কাঁপে না, এই যে কাঁপে, এই দেখো এইভাবে কাঁপতেছে, দেখছো? তো এই যে কাঁপাটা, এই কাঁপাটাকে বলা হয় হচ্ছে কম্পন, ঠিক আছে, বা এই যে স্পন্দন, ঠিক আছে, মানে যেই রাস্তায় যাবে আবার ওই রাস্তায় ফেরত আসবে, ঠিক আছে, এই ধরনের গতিকে বলা স্পন্দন গতি। এখন কথা হচ্ছে সরল স্পন্দন বলা হয় তাহলে কাকে? দেখো, সরল স্পন্দন ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। সেটা কি? সেটা হচ্ছে যে মনে করো একটা বস্তু এইখান থেকে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করে সে এই পর্যন্ত পৌঁছালো, এটা তার হচ্ছে আদি পয়েন্ট, এটা হচ্ছে আদি পয়েন্ট, আর এটা হচ্ছে শেষ পয়েন্ট, এই বিটা হচ্ছে শেষ পয়েন্ট। তো শেষ পয়েন্টে যাওয়ার পরে সে আবার এ পয়েন্টে ব্যাক আসবে। যদি এ বি পয়েন্টে গিয়ে আবার এ পয়েন্টে ব্যাক আসে তাহলেই তো আমরা বলবো সেটা স্পন্দন, তাই না? এখন কথা হইলো যে সরল স্পন্দন হবে কখন? যখন এই এ প্রান্তে যাওয়ার জন্য যতটুক সময় লাগবে এই বি থেকে আবার এতে ফেরত আসতে ঠিক ততটুক সময় লাগবে। ভালো করে বুঝো, এ থেকে বিতে যাইতে যতটুক সময় লাগবে বি থেকে আবার এতে আসতে যদি একই সময় লাগে, এবং ওই পথেই ফেরত আসতে হবে কিন্তু, মানে যেই পথে বিতে যাবে ওই পথেই আবার এতে ফেরত আসবে। যাইতে যদি মনে করো যে যাইতে যদি T1 সময় লাগে, তাহলে আসতেও কি সময় লাগবে, আসতেও T1 সময় লাগবে। বা যাইতে যদি 5 সেকেন্ড সময় লাগে, আসতেও যদি 5 সেকেন্ড সময় লাগে, তাহলে এই ধরনের গতিটাকে বলা হয় সরল স্পন্দন। আমি কি বুঝাইতে পারছি? তার মানে যাওয়ার সময়টা এবং আসার সময়টা একদম সেম হতে হবে। তাহলে দেখো তো, আমরা এই যে একটা জিনিস পড়ছিলাম পর্যায়কাল, পর্যায়কাল কাকে বলে মনে আছে? পর্যায়কাল, পর্যায়কাল পড়ছিলাম কি, যে কোন একটা বস্তু যদি তার গতিপথের মানে আদি পয়েন্ট থেকে যাত্রা শুরু করে পুরো রাস্তা ঘুরে আবার ওই পয়েন্টে ফেরত আসতে মোট যত সময় লাগে সেটাকে তার পর্যায়কাল বলে, তাই পড়ছিলাম না? ঠিক একই ভাবে কোন একটা বস্তু যদি এই পর্যায়কাল, এটা পড়ছিলাম ওই যে পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে, এটা পড়ছিলাম একদম দ্বিতীয় অধ্যায়ে ছিল কিন্তু। আর ওই যে তরঙ্গের ক্ষেত্রে কিভাবে পড়ছিলাম আমরা, যে পুরো একটা কম্পন দিতে যত সময় লাগে সেটাই তার পর্যায়কাল, তাই না? ঠিক একই ভাবে এইখানেও মনে করো কম্পন হচ্ছে, কাঁপতেছে, এই পুরো একবার কাঁপতে যতটুক সময় লাগবে সেটাই হচ্ছে তার পর্যায়কাল। তার মানে এই যে এই রাস্তায় যে সামনের দিকে যাচ্ছে আবার ওই রাস্তায় যে ফেরত আসতেছে, মানে যেই পয়েন্ট থেকে সে যাত্রা শুরু করেছিল আবার ওই পয়েন্টে ফেরত আসতে এই মোট যতটুক সময় লাগবে সেটাই হচ্ছে তার পর্যায়কাল। তাহলে পর্যায়কাল টি ইকুয়াল টু যাওয়ার সময় যোগ আসার সময়। যাওয়ার সময় যদি T1 হয় তাহলে আসার সময়ও T1। এই যে এই যাওয়ার সময় আর আসার সময় যোগ করলে মোট যেটা পাবো
সেটাই তার কি পর্যায়কাল। তাহলে যাইতে যতটুক সময় লাগবে আসতেও ততটুক সময় লাগবে, তখন তাকে আমি কি বলবো, সরল স্পন্দন বলবো। বুঝাইতে পারছি? ওকে। এখন সরল স্পন্দন, দেখো স্পন্দনের কিন্তু আরো অনেক সংজ্ঞা আছে। যেমন মনে করো তুমি এরকম একটা দেওয়ালের সাথে একটা স্প্রিং এইভাবে ঝুলাই দিছো, হ্যাঁ, স্প্রিং এইভাবে ঝুলাই দিছো। এখন যদি এই স্প্রিং এর এই নিচের দিকে ধরে যদি টান দাও, হ্যাঁ, এই নিচের দিকে ধরে যদি একটা জোরে করে টান দাও, বল প্রয়োগ করে যদি টান দাও, টান দিয়ে যদি ছেড়ে দাও, তাহলে কি হবে বলো তো? এই স্প্রিংটা এইভাবে নাচানাচি করবে না? মানে একবার উপরে যাবে একবার নিচে আসবে, একবার উপরে যাবে একবার নিচে আসবে, তাই না? কিন্তু বাস্তবে কি হয় বলতো? বাস্তবে এই যে স্প্রিং যে কাপ, এই যে উপরে উঠতেছে নিচে নামতেছে, এই উপরে উঠা নিচে নামার যে সময়, এই সময়টা কি সেম? সেম না। এই কেন? কারণ যত সময় যাবে আস্তে আস্তে কিন্তু তার গতি কিন্তু স্লো হবে, আর গতি স্লো হয় মানে কি, তার পর্যায়কাল কিন্তু বেড়ে যাবে। বুঝতে পারছি? তার মানে বাস্তবে এই ঘটনাগুলোর ক্ষেত্রে কি হয়, পর্যায়কালটা নির্দিষ্ট থাকে না। পর্যায়কাল মনে করো কারোর পর্যায়কাল যদি হচ্ছে কথার কথা 60 সেকেন্ড হয়, এই কথার মানে সে যতক্ষণ গতিশীল থাকবে প্রত্যেকটা কম্পনেই তার 60 সেকেন্ড সময় লাগবে, প্রত্যেকটা কম্পনেই তার কয় সেকেন্ড সময় লাগবে? 60 সেকেন্ড সময় লাগবে। যদি কোনো সময় 60 সেকেন্ড থেকে 3 সেকেন্ড চলে আসে, তাহলে তার পর্যায়কাল কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তো আমরা বইয়ে যখন ম্যাথ করব, তখন যদি বলে দেয়া থাকে যে পর্যায়কাল 3 সেকেন্ড বা পর্যায়কাল 60 সেকেন্ড, তাহলে বুঝে নিতে হবে যে ওই সময় পর্যায়কালটা 3 সেকেন্ডই আছে। যত সময় সে গতিশীল তত সময় তার পর্যায়কাল কত? পর্যায়কাল তত সময় 3 সেকেন্ড, পর্যায়কালটা চেঞ্জ হচ্ছে না। বুঝতে পারছি? কারণ অনেকেই আবার কি এই বাস্তবের সাথে মিলাইতে গিয়ে হয়তো ভাবতে পারে, আরে এক সময় তো গতি ধীর হয়ে যাচ্ছে, তখন তো পর্যায়কাল কমিয়ে যাওয়ার কথা, তাহলে পর্যায়কাল এখানে t = 3 সেকেন্ড দিল কি করে? এই জন্য বইয়ের ক্ষেত্রে হচ্ছে গিয়ে অনেক কিছুই দেখা যাচ্ছে যে যেটা আমরা আদর্শ না, বাস্তবে যেটা ঘটে সে বইয়ে কিন্তু আদর্শ দেয়া থাকে, কিন্তু বাস্তবে এরকম আদর্শ হয় না। ঠিক আছে? তো যেটা আদর্শ দেয়া থাকবে ওইটা ওইভাবে ধরে নিয়ে করবে যে হ্যাঁ পর্যায়কাল 3 সেকেন্ড, মানে সে সব সময় পুরো একটা কম্পন দিতে 3 সেকেন্ড করে সময় নেবে। বুঝাইতে পারছি? এই হচ্ছে সরল স্পন্দন গতি। এখন আমরা একটু সামনে আগাবো মজার বিষয় নিয়ে। দেখো খুবই পড়ালেখা খুবই ভালো, কিন্তু দেখো এই যে স্পন্দন গতি বা সরল স্পন্দন গতি, এই সরল স্পন্দন গতি একজনের একটা সূত্র মেনে চলে। সেই সূত্রটা কি সূত্র? রবার্ট হুকের সূত্র। রবার্ট হুকের একটা সূত্র মেনে চলে, রবার্ট হুকের সূত্র। তো রবার্ট হুকের সূত্রটা কি জিনিস? রবার্ট হুকের সূত্র হচ্ছে, মনে করো এই একটা তোমার কাছে এমন একটা স্প্রিং আছে, হ্যাঁ, এই একটা স্প্রিং আছে। তো এই স্প্রিং এর উপর তুমি মনে করো এফ পরিমাণ বল প্রয়োগ করলা। কি পরিমাণ বল প্রয়োগ করলা তুমি? এফ পরিমাণ। তো তুমি যদি এফ পরিমাণ বল প্রয়োগ করে ছেড়ে দাও, তাহলে এই স্প্রিংটা তুমি যতখানি টেনে ছেড়ে দিছো সে কি ওই জায়গায় থাকবে নি, নাকি এ আবার আগের জায়গায় ফেরত যেতে চাবি? বলো তো কি হবে? স্প্রিংটা কিন্তু কি হবে, তুমি ছেড়ে দেওয়ার সাথে সাথে সে প্রত্যেকটা স্প্রিং কি চাই? আগের জায়গায় ফেরত যেতে চাই, তাই চাই না? স্প্রিং বলো, রাবার বলো, যে কোনো বস্তুর বলো, স্থিতিস্থাপক যে কোনো বস্তু কি করে, তুমি যদি টেনে বল প্রয়োগ করে ছেড়ে দাও, তাহলে সে কি যায়? আবার আগের জায়গায় ফেরত যায় না? এই যে বস্তু আগের জায়গায় যে ফেরত যেতে চাচ্ছে, এই ধর্মটাকে আমরা বলি স্থিতিস্থাপক ধর্ম। হ্যাঁ, তো এই স্থিতিস্থাপক বস্তুর একটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা কি? আমরা যদি ওই বস্তুর উপর এফ বল প্রয়োগ করি, তাহলে বস্তুর ভিতরেও এফ পরিমাণ বলের সৃষ্টি হয়। তবে সেই বলের দিক হয় আমরা যেই দিকে বল প্রয়োগ করব ঠিক তার বিপরীত দিকে। তাহলে আমরা স্প্রিং এর উপর যেই দিকে বল প্রয়োগ করব, স্প্রিং এর ভিতরে ঠিক তার বিপরীত দিকে ওই সমান মানের একটা বল তৈরি হবে। বলতে পারো যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান। এইখানে মানে আমাদের প্রয়োগকৃত বলটা হচ্ছে ক্রিয়া, আর স্প্রিং এর ভিতর যেই বল তৈরি হচ্ছে ওইটা মনে করো প্রতিক্রিয়া, এবং ক্রিয়ার প্রতিক্রিয়াটা সমান, কিন্তু দুজনের দিক কি? দিক আলাদা। আমরা টানতেছি নিচের দিকে, কিন্তু ওই স্প্রিং গেল কোন দিকে? উপরের দিকে। তাহলে স্প্রিং ওই যে উপরের দিকে চলে গেল, ওইটা হচ্ছে স্প্রিং বলের কারণে গেল, মানে স্প্রিং এর ভিতরে যেই বলটা উৎপন্ন হয়েছে ওই উৎপন্ন বলের কারণে স্প্রিংটা আগের জায়গায় ফেরত গেল। ওই বলটার দিক আমাদের বলের দিকের সাথে কি? বিপরীত। এই জন্য এই এফ আর এই এফ সমান, কিন্তু তাদের আগে একটা, যে কোনো একজনের আগে একটা মাইনাস দিতে হবে। কেন? এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে তাদের দিকটা হচ্ছে বিপরীত, যেহেতু বল ভেক্টর রাশি। বুঝাইতে পারছি? যে দুইজন সমান কিন্তু তাদের চিহ্ন কি? চিহ্ন বিপরীত। মানে একজন যেই দিকে কাজ করে অন্যজন তার বিপরীত দিকে কাজ করবে। ক্লিয়ার? এখন দেখো এই যে স্প্রিং এর ভিতরে যেই বলের উৎপন্ন হয় বা যেই বলের কারণে স্প্রিংটা আবার আগের জায়গা ফেরত যেতে চায়, এই বলের নাম হচ্ছে প্রত্যয়নী বল। এই বলের নাম কি? প্রত্যয়নী বল।
এই কথাটা মনে রাখবে। এই বলের নাম হচ্ছে প্রত্যয়নী বল। তাহলে আমাদের বলের মান আর প্রত্যয়নী বলের মান কি সমান, কিন্তু চিহ্ন আলাদা। এখন একটা জিনিস বলো তো, তুমি একটা স্প্রিং এর টান মারলা, টান মেরে তুমি কি বলতে পারবা যে তুমি কতটুক বলে টান মারছো? বলতে পারবা না। ওরকম কি যন্ত্র হয়েছে নাকি যে তোমার হাতে ধরলা, কতটুক বল প্রয়োগ করছো, সেই বলটা ওই মেশিনে দেখা গেল? তাহলে ওইটা মাপতে পারবা না। তাহলে আমাদের প্রকৃত বল যদি আমরা না মাপতে পারি, মানে দেখা যাচ্ছে হাত দিয়ে প্রয়োগ করলাম, মাপতে পারলাম না, তাহলে আমি আমারটা মাপতে পারতেছি না। কিন্তু আমি এই যে স্প্রিং এর ভিতরে যে প্রত্যয়নী বল তৈরি হয়েছে, এই বলটা মাপতে পারি কিভাবে? আর এই বলটা যদি আমি মাপতে পারি, তাহলে আমি কিন্তু বলতে পারবো যে আমি কতটুকু বল প্রয়োগ করেছি। কেন? কারণ আমার বল আর তার বল সমান। তাহলে স্প্রিং এর বলটা, এই প্রত্যয়নী বল আমরা কি করতে পারি? মাপতে পারি। আর স্প্রিং এর প্রত্যয়নী বল যদি আমরা বের করতে পারি, তখন আমি বলতে পারবো যে হ্যাঁ, আমার প্রকৃত বলও তার সমান। তাহলে আসো এখন আমরা স্প্রিং এর এই প্রত্যয়নী বলটা মাপার চেষ্টা করি। স্প্রিং এর প্রত্যয়নী বল, ওই যে বললাম রবার্ট হুকের সূত্র, তো রবার্ট হুক বলেছে যে স্প্রিং এর উপর আমরা যখন বল প্রয়োগ করি, এর ফলে স্প্রিং এর ভিতরেও সমান মানের একটা বল উৎপন্ন হয়, যেই বলটাকে আমরা কি বলি? প্রত্যয়নী বল বলি। তো রবার্ট হুক বলল এই প্রত্যয়নী বলটা হচ্ছে এই যে স্প্রিং, এই স্প্রিং এর সরণের সমানুপাতিক। মানে দেখো, আমরা যেই বল প্রয়োগ করতেছি, যত বেশি বল প্রয়োগ করবো তত কি হবে? এই স্প্রিং এর কি হবে? সরণ হবে না, মানে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে না। এইখানে সরণ বলতে কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি। এই যে এক্স, এক্স মিনস হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। তুমি বল প্রয়োগ করলে কি হবে? ওই স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে না। সে মানে আবার স্প্রিং এর এই দৈর্ঘ্য দিয়ে দিও না। এক্স মিনস, এক্স মানে কিন্তু স্প্রিং এর দৈর্ঘ্য না, এক্স এইখানে এই এক্স মানে যে স্প্রিং এর যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে সেইটা। বুঝতে পারছি? স্প্রিং এর কিন্তু একটা, মনে করো এই যে একটা স্প্রিং, তুমি একে টান দিয়ে, মনে করো এইটা হচ্ছে, আচ্ছা একটা কথা বলে রাখি, একটা স্প্রিং স্বাভাবিক অবস্থায় যতটুক দৈর্ঘ্য হয়, এইটাকে তার সাম্য অবস্থা বলে। আর এখন তুমি যদি টেনে এতটুক পরিমাণ বাড়ায় দাও, মনে টেনে এই যে এতটুক বাড়াই দিলা, এইটুক কি? এইটুক হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। হ্যাঁ, তো টেনে সর্বোচ্চ যতটুক বাড়াবা, এইটাকে আবার বিস্তারও বলা হয়ে থাকে। এটাকে আবার কি বলা হয়ে থাকে? বিস্তার বলা হয়ে থাকে। বুঝতে পারছি? তাহলে এখন দেখো, এই যে এইটা হচ্ছে সেই দৈর্ঘ্য বৃদ্ধি। আর যখন স্বাভাবিক অবস্থায় থাকে, ওইটাকে বলা হয় সাম্য অবস্থা। বুঝতে পারছি? সাম্য অবস্থায় দৈর্ঘ্য বৃদ্ধি 0 হয়। এখন দেখো, তাহলে এই যে বল, প্রত্যয়নী বলটা হচ্ছে এই দৈর্ঘ্য বৃদ্ধির কি? সমানুপাতিক। দেখো, এই যে দৈর্ঘ্য বৃদ্ধি, বা এটাকে সরণ বলতে পারো, স্প্রিং এর সরণ। যে স্প্রিং এর সরণ হচ্ছে, টান বল টান দিলে এভাবে স্প্রিং বেড়ে যাচ্ছে, তার মানে কি? সরণ হচ্ছে। তো এই সরণ আর এই বলের দিকটা দেখো পরস্পর বিপরীত। কেন? কারণ দেখো, আমরা যখন টান দিচ্ছি তখন নিচের দিকে টান দিচ্ছি, আর এই যে প্রত্যয়নী বল, প্রত্যয়নী বল কোন দিক তৈরি হচ্ছে? স্প্রিং এর ভিতরে তৈরি হচ্ছে এবং আমাদের বিপরীত দিকে। আর স্প্রিং এর সরণ হচ্ছে কোন দিক? স্প্রিং এর সরণ হচ্ছে আমরা যেই দিক বল প্রয়োগ করেছি সেই দিক। তাহলে দেখো, আমাদের বলের দিক আর স্প্রিং এর সরণের দিকটা সমান, মানে একই দিক। আর প্রত্যয়নী বলের দিক হচ্ছে তার বিপরীত। তার মানে দেখো, এই যে প্রত্যয়নী বল আর এই যে সরণ, এইটা যে সমানুপাতিক, এই সরণের আগে একটা কি দিতে হবে? মাইনাস দিতে হবে। কেন? কারণ এই যে বল, প্রত্যয়নী বল আর এই যে স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি বা সরণ, এদের দিক পরস্পর বিপরীত। এদের দিক পরস্পর কি? বিপরীত। কারণ আমি স্প্রিং এর সরণ হচ্ছে নিচের দিক, আর প্রত্যয়নী বলের দিক কোন দিক? উপরের দিক। তাহলে সরণ বিপরীত না? এই সরণ দিকটা বিপরীত হওয়ার কারণে এফ সমানুপাতিক কি হবে? এক্স হবে, এবং আগে কি হবে? মাইনাস হবে। এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে সরণ যেই দিক হচ্ছে, বল প্রত্যয়নী বল উৎপন্ন হচ্ছে তার বিপরীত দিক। ক্লিয়ার? তাহলে দেখো তো, এই সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে আমি এখানে কি লিখতে পারবো? এফ সমান সমান হচ্ছে মাইনাস কে এক্স, মানে একটা ধ্রুবক লিখতে পারবো। কে হচ্ছে কি? এই যে কে হচ্ছে একটা ধ্রুবক। কি ধ্রুবক? এই যে স্প্রিংটা নিয়ে আমরা কাজ করতেছি, ওই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক। তোমার যখন ম্যাথ দেওয়া থাকবে, তো ম্যাথে বলে দিবে যে এই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক এত, এটা বলে দেওয়া থাকবে। তাহলে এই যে দেখো, প্রত্যয়নী বল এফ ইকুয়াল টু কত? মাইনাস কে এক্স বের হয়ে গেছে। কিন্তু এখন বল কি কখনো নেগেটিভ হয়? না, বল নেগেটিভ হয় না। কিন্তু এই যে তুমি পড়োনি এইখানে যে এফ ইকুয়াল টু মাইনাস এফ, এই এফটা কে ছিল? এই এফটা ছিল প্রত্যয়নী বল ছিল। তাহলে এই এফ এর জায়গা যদি এই মানটা বসায় দাও, তাহলে কি হবে? দেখো তো, এফ ইকুয়াল টু মাইনাস ইন্টু হচ্ছে মাইনাস কে এক্স। তাহলে কত হবে? এফ ইকুয়াল টু কত? কে এক্স। এই যে এফ ইকুয়াল টু কে এক্স, এইটাই হচ্ছে আমাদের সেই স্প্রিং এ প্রয়োগকৃত বল, অথবা ওই হচ্ছে যে স্প্রিং এর ভিতরে যেই প্রত্যয়নী বল তৈরি হয়েছে তার মান। এখন তুমি বলতে পারো যে ভাই, প্রত্যয়নী বল তো নেগেটিভ। না, প্রত্যয়নী বলটা নেগেটিভ না। এই নেগেটিভ চিহ্ন দ্বারা বোঝাইছে যে তার দিক আমাদের প্রয়োগকৃত বলের হচ্ছে বিপরীত।
বা স্প্রিং এর সরণ যেই দিক হচ্ছে তার বিপরীত। বুঝাইতে পারছি? এখানে এক্স এর পরিচয় কি? এক্স এর পরিচয় ওই যে স্প্রিং এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাচ্ছে সর্বোচ্চ সেইটা, হ্যাঁ, বা স্প্রিং এর যে বিস্তার হচ্ছে সেইটা। ক্লিয়ার? এই হচ্ছে এফ ইকুয়াল টু কে এক্স। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন পরের টপিকে আসি। খুবই মজাদার বিষয়, একটু থাকো, দেখবা যে অনেক কিছু বুঝতে পারবা। দেখো, তোমরা সবাই একটা জিনিস জানো, সেই জিনিসটা কি? সেই জিনিসটা যে নির্দিষ্ট দিকে সরণের হারকে কি বলে? সরণের হারকে বেগ বলে। তার মানে আমি বলতে পারি যে বেগ ইকুয়াল টু সরণ ভাগ হচ্ছে কি? সরণ ভাগ সময়, তাই তো? আচ্ছা, এইটা কি? এটা যদি কোনো নির্দিষ্ট দিকে, তার মানে কোনো কিছু যদি সরল রেখায় চলে তাহলে এইটা, তাই তো? সরল রেখা যদি মানে সরল রৈখিক গতি, যদি কারোর গতি যদি সরল রৈখিক গতি হয় তাহলে কি হবে? বেগ ইকুয়াল টু কত হবে? সরল রৈখিক বেগ হবে। এই যে বেগ ইকুয়াল টু সরণ বাই সময়। কিন্তু কোনো কিছু যদি হচ্ছে বৃত্তাকার পথে ঘোরে, হ্যাঁ, বা কোনো কিছুর গতি যদি পর্যায়বৃত্ত গতি হয়, কি গতি হয়? পর্যায়বৃত্ত গতি। দেখো, সরল স্পন্দন গতি কিন্তু একটা পর্যায়বৃত্ত গতি। কেন? কারণ পর্যায়বৃত্ত গতির মূল হচ্ছে যে শর্ত কি বলতো? পর্যায়বৃত্ত গতির মূল শর্ত হচ্ছে যে এই কোনো কেন্দ্রকে কেন্দ্র করে যখন একটা বস্তু ঘুরবে, তখন ওই ঘোরার ওই বস্তুর গতি যদি, ওই বস্তুটা যদি ওই পথটাকে, হ্যাঁ, এই যে বৃত্তাকার পথ, এই পথটাকে একটা নির্দিষ্ট সময় পর পর যদি ঘোরে, যেমন কথার কথা 2 সেকেন্ড পর পর ঘটতেছে বা 3 সেকেন্ড পর পর ঘটতেছে, তো এই যে যত সময় পর পর ঘুরবে এটাকে আমরা কি বলি? পর্যায়কাল বলি। এই পর্যায়কালটা যদি স্থির হয়, মানে নির্দিষ্ট যদি পর্যায়কাল থাকে, হয় 2 সেকেন্ড, হয় 3 সেকেন্ড, হয় 1 সেকেন্ড, মানে এরকম যাই হোক নির্দিষ্ট হবে, চেঞ্জ হবে না। এই নির্দিষ্ট পর্যায়কাল বিশিষ্ট যদি হয় গতিটা, তখন আমরা ওই বৃত্তকে ওই বৃত্তাকার গতিকে আমরা কি গতি বলি? পর্যায়বৃত্ত, মানে পর্যায়বৃত্ত গতি বলি। বুঝাইতে পারছি? পর্যায়বৃত্ত গতি বলি, যে একটা নির্দিষ্ট সময় পর পর ঘুরতেছে। তো সরল স্পন্দন গতি কি করে? একটা নির্দিষ্ট সময় পর পর সে আবার আগের অবস্থানে ফেরত আসে না? এই দেখো, এই গতিটাও কি একটা নির্দিষ্ট সময় পর পর তার আগের অবস্থানে ফেরত যাচ্ছে। তাহলে পর্যায়বৃত্ত গতি, এই যে সরল স্পন্দন গতিটাও একটা কি গতি? পর্যায়বৃত্ত গতি। এখন দেখো, বৃত্তাকার পথে যখন কোনো কিছু ঘোরে, তখন তার বেগকে আমরা কি বেগ বলি বলতো? কৌণিক বেগ বলি। কি বেগ বলি? কৌণিক বেগ বলি। এখন কৌণিক বেগ, বেগ মানে যদি সরণ ভাগ সময় হয়, তাহলে কৌণিক বেগ মানে কি হবে বলতো? একদম লজিক দিয়ে বলো। কৌণিক বেগ মানে কৌণিক সরণ ভাগ হচ্ছে সময় হবে। যুক্তি আছে কি নেই? অবশ্যই আছে। কৌণিক সরণ ভাগ সময়। এখন বলতে পারো কৌণিক সরণ কি জিনিস? কৌণিক সরণের মান আমি কিভাবে পাবো? দেখো, কৌণিক সরণ, হ্যাঁ, মানে কোন আকারে কতটুক সরতেছে। দেখো তো, একটা বিন্দু যদি এইখান থেকে যাত্রা করে এই পুরোটা একবার ঘুরে আসে, তাহলে সে মোট কত ডিগ্রি কোণ ঘুরবে? কত ডিগ্রি কোণ ঘুরবে বলতো? 360 ডিগ্রি কোণ ঘুরবে না? কত ডিগ্রি কোণ ঘুরবে? 360 ডিগ্রি কোণ ঘুরবে। এই যে 360 ডিগ্রি কোণ ঘুরতেছে, এটাই হচ্ছে কৌণিক সরণ। যদি থিটা পরিমাণ ঘোরে, কথার কথা, যদি একটা বস্তু এইখান থেকে এইখানে যায়, তাহলে কৌণিক সরণ কতটুক হবে? এইটুক হবে। বুঝাইতে পারছি? যদি পুরোটা ঘোরে, তাহলে কৌণিক সরণ কত হবে? 360 হবে। আবার সরণ আবার জিরো দিও না। দেখো, রৈখিক সরণ জিরো, কারণ যে অবস্থানে ছিল আবার সেই অবস্থানে ফেরত আসে, তাহলে রৈখিক সরণ কত? জিরো। কিন্তু কৌণিক সরণ মানে কোণের দিক থেকে সরণ কত? 360 ডিগ্রি। আর 360 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে কত হয়? 2 পাই হয়। কত হয়? 2 পাই হয়। তাহলে এইখানে দেখো, যদি পুরো একবার যদি ঘোরে বা একটা কম্পন যদি সম্পন্ন করে, তাহলে সরল স্পন্দনের ওই কোণার কৌণিক সরণ কত হবে? 2 পাই হবে। তাহলে আমি বলতে পারি কৌণিক সরণ হচ্ছে একবার ঘুরলে কত? একবার ঘুরলে হচ্ছে 2 পাই। একবার ঘুরলে 2 পাই। আর যদি পুরো একবার ঘোরে, তাহলে তার সময় কত হয় বলতো? অতিবাহিত সময় কত হয়? অতিবাহিত সময় তার পর্যায়কালের সমান না? পর্যায়কাল কত? টি। তাহলে পুরো একবার ঘুরলে তার সময় হচ্ছে টি, পর্যায়কালের সমান। আর পুরো একবার ঘুরলে তার কৌণিক সরণ কত? 2 পাই। তাহলে আমি বলতে পারি না যে কৌণিক বেগ ইকুয়াল টু হচ্ছে কৌণিক সরণ 2 পাই ভাগ হচ্ছে টি। আর কৌণিক বেগকে গ্রিক অক্ষর ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে দেখো তো, ওমেগা ইকুয়াল টু কত হবে? 2 পাই বাই টি। বুঝাইতে পারছি? এখন একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে, এটা হচ্ছে তোমরা যখন ইন্টারে উঠবা, তখন এই জিনিসটা হচ্ছে কিভাবে আসে সেটা দেখানো হবে। যে এই যে ওমেগা, এই ওমেগার সাথে স্প্রিং ধ্রুবকের একটা সম্পর্ক আছে। স্প্রিং ধ্রুবকের কি আছে? একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? দেখো, যদি কোনো একটা স্প্রিং এ, একটা স্প্রিং ঝুলে আছে,
এই স্প্রিং এর নিচেই তুমি যদি এম ভরের একটা বস্তু ঝুলাইয়ে দাও, কত ভরের বস্তু? এম ভরের বস্তু। এম ভরের বস্তু যদি ঝুলাইয়ে দাও, তাহলে দেখো এই এম ভরের কারণে এর কিন্তু একটা ওজন থাকবে, সেটা কত? ডাব্লিউ ইকুয়াল টু কত? এমজি। আর এমজি কি? এমজি একটা কিন্তু একটা বল। এমজি কি? এমজি একটা বল। তো এই বলের কারণে এই বস্তু এখানে ঝুলানোর কারণে এই এমজি পরিমাণ বল কিন্তু স্প্রিং এর উপর কাজ করবে, ফলে এই স্প্রিংটা কিন্তু একটু নিচের দিকে ঝুলে যাবে। যখন তুমি শুরুতে ঝুলাই দিবা তখন কিন্তু ও একদম নিচে এসে আবার কি উপরে উঠবে, এরকম কাপাকাপি করবে। তার মানে কি এখানে কিন্তু ওই যে স্পন্দন গতি হবে, সরল স্পন্দন গতি। কথার কথা সরল স্পন্দন হচ্ছে। তো যদি সরল স্পন্দন হয় তাহলে দেখো তো এইখানেও কিন্তু এই ওমেগা ইকুয়াল টু 2π/t এই জিনিসটা খাটবে, কারণ এই যে এটা হচ্ছে কৌণিক বেগ, কৌণিক বেগ ইকুয়াল টু কত? 2π/t। কারণ সরল স্পন্দন গতিও কিন্তু এক ধরনের পর্যায়বৃত্ত গতি, আর এই সূত্রটা কিন্তু পর্যায়বৃত্ত গতির জন্য, তাই না? আচ্ছা, এখন দেখো তো একটা জিনিস, এই যে এই স্প্রিং এর যদি স্প্রিং ধ্রুবক কে হয় আর এইখানে যদি এম ভর ঝুলাই দেওয়া হয়, তাহলে এই কে এর সাথে এই ভর এম এর এই যে যেই ভরটা ঝুলাই দেওয়া হয়েছে এই ভরের আর এই কৌণিক বেগের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হচ্ছে ওমেগা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কে ভাগ এম। ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত? কে ভাগ এম। অথবা বলতে পারো যে স্প্রিং ধ্রুবক কে ইকুয়াল টু হচ্ছে এম ওমেগা স্কয়ার। এই সম্পর্কটা কিভাবে আসে? এই সম্পর্কটা আসে হচ্ছে এই যে সরল স্পন্দন গতি এর একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, ওইখান থেকে আসে। তো তোমাদের তো আর হচ্ছে সিলেবাসে 9 10 এর সিলেবাসে তো ডিফারেন্সিয়াল বা ক্যালকুলাস নাই, সেই জন্য ওইটা আমি দেখাচ্ছি না, জাস্ট এইটা বলে রাখতেছি যাতে তোমাদের মনে এটা না হয় যে এই জিনিস কোথা থেকে আসলো। যে এইটা হচ্ছে ওই যে যেই বস্তু যেই ভরের বস্তু ঝুলাই দিচ্ছে ওই ভর এই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক আর এই যে ওই যে পর্যায়বৃত্ত গতির যেই হচ্ছে কৌণিক বেগ, এই তিনটার যে সম্পর্ক সেটা হচ্ছে কে ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার। তার মানে ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত? কে বাই এম। তাহলে ওমেগা ইকুয়াল টু কত হবে বলো তো? ওমেগা ইকুয়াল টু হবে হচ্ছে রুট ওভার কে বাই এম। ক্লিয়ার? ওমেগা ইকুয়াল টু কত? রুট ওভার কে বাই এম। এখন দেখো তো তুমি যদি এই যে সূত্র, এই সূত্রে যদি এই জিনিসটা বসায় দাও তাহলে কি হবে দেখো তো। তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে, দেখো আমি এই যে সূত্র আমার কি? সূত্র আমার হচ্ছে ওমেগা ইকুয়াল টু 2π/t। তাহলে এটাকে তুমি যদি সাজায় লিখি তাহলে পর্যায়কাল t ইকুয়াল টু কত হবে? 2π/ওমেগা হবে। 2π/ কি? ওমেগা হবে। এখন দেখো তো এই ওমেগার পরিবর্তে তুমি কি লিখতে পারবা? এই যে রুট ওভার কে বাই এম। তাহলে দেখো তো কি আসতেছে? t ইকুয়াল টু 2π ভাগ হচ্ছে রুট ওভার কে ভাগ এম। রুট ওভার কি? কে ভাগ এম। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু ভগ্নাংশ দুইটা। এখানে ভগ্নাংশ কয়টা? দুইটা। একটা হচ্ছে 2 উপরে হচ্ছে 2π/1, এই যে 2π নিচে কিছু নেই মানে 1 আছে, আর নিচেই কত? রুট ওভার কে ভাগ হচ্ছে রুট ওভার এম। আলাদা আলাদা রুট লেখা যায় না? অবশ্যই লেখা যায়। এখন এই ভগ্নাংশটাকে তুমি উল্টায় দাও। উল্টায় দিলে দেখো তো একটু সাজাই গুছাই লিখলে এইভাবে হবে না? t ইকুয়াল টু উপরের ভগ্নাংশ থেকে যাবে তাহলে 2π, আর নিচের ভগ্নাংশ কি যাবে? উল্টে যাবে, মানে রুট ওভার এম উপরে যাবে আর কে কি আসবে? নিচে আসবে। তাহলে কি একবারে লিখলে কি হয়? রুট ওভার এম বাই কে। দেখো তো এই সূত্রটা তোমার বইয়ে আছে কিনা? টি ইকুয়াল টু পর্যায়কাল, এই টির পরিচয় কি? টিটা হচ্ছে পর্যায়কাল। টি ইকুয়াল টু কত? এই যে স্প্রিং যে উঠানামা করতেছে, তোর একবার উঠতে নামতে যে পর্যায়কাল, মানে একটা কম্পন হতে যে পর্যায়কাল, সেই পর্যায়কাল টি ইকুয়াল টু কত? 2π ইন্টু রুট ওভার এম বাই কে। এখানে পায়ের মান কত বসাবা? ওই যে 3.1416 ওই মানটা বসাবা। এম এর মান কত? এম হচ্ছে যে যেই ভরের বস্তু এখানে ঝুলাই দিছো, যদি 2 কেজি 1 কেজি বা 10 গ্রাম 5 গ্রাম যাই ঝুলাই দিবা, এই এম এর মান তত। অবশ্যই এসআই এককে বসাবা, কেজিতে বসাবা। আর কে কি? কে এর পরিচয় কি? কে এর পরিচয় হচ্ছে ওই যে স্প্রিং এর ধ্রুবক দেওয়া থাকবে, কেটা দেওয়া থাকবে। আচ্ছা, এইটা যদি বুঝে থাকো তাহলে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এই যে তুমি যে একটা বস্তু যে ঝুলাই দিলো, এই যে একটা স্প্রিং, এই স্প্রিং এর যে তুমি যে এম ভরের একটা বস্তু ঝুলাই দিলা, তো এম ভরের বস্তু যখন তুমি ঝুলাই দিবা তখন এর একটা ওজন থাকবে না? সেই ওজন ডাব্লিউ ইকুয়াল টু কত? ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এম জি, যেটা কি? এফ, মানে একটা বল। এই বলটা তখন এই স্প্রিং এর উপর কি হচ্ছে? প্রয়োগ হচ্ছে, তাই তো? আর এই বলটা এই প্রত্যায়নী বলের কি সমান না? আবার আমরা জানি প্রত্যায়নী বল এফ ইকুয়াল টু কত? এফ ইকুয়াল টু কত? কে এক্স না? মানে আমরা জানি আমাদের প্রকৃত বল এফ ইকুয়াল টু কত? এফ ইকুয়াল টু কে এক্স, এটা কিন্তু জানি। আবার এইখানে দেখো এফ ইকুয়াল টু কত? এফ ইকুয়াল টু এম জি। তাহলে তুমি লিখতে পারো না যে এম জি ইকুয়াল টু হচ্ছে কে এক্স, যেহেতু এ এফ আর এ এফ কি সমান? এফ ইকুয়াল টু কে এক্স, আবার এফ ইকুয়াল টু কত? এম জি।
এই যে যেই বল এখানে প্রয়োগ করা হচ্ছে সেটা কত, এফ ইকুয়াল টু কত, এমজি। এই এমজি আবার এফ আমি আরেক ভাবে বের করতে পারি, সেটা কি, এফ ইকুয়াল টু কত, কে এক্স। তাহলে আমি কি লিখতে পারি, এমজি ইকুয়াল টু কত, কে এক্স। এখন দেখো তো আমি যদি এই যে জি, এই এই এম আর কে যদি এক পাশে লিখি, যেমন এম ভাগ কে, মানে কেটা ওই পাশে নিয়ে গেলাম, আর এই যে জিটা ওই পাশে নিয়ে গেলাম, এক্স ভাগ কি জি, এই জিনিসটা লিখতে পারি কিনা দেখো তো, অবশ্যই লিখতে পারি। তাহলে এইটা যদি লিখতে পারি যে এম ভাগ কে ইকুয়াল টু এক্স ভাগ জি, এই কথার মানে হচ্ছে এম ভাগ কে এর মান যা, এক্স ভাগ জি এর মানও তাই। তাহলে এম ভাগ কে যদি এক্স ভাগ জি এর সমান হয়, তাহলে এই যে যে সূত্রটা আমি পাইছি, এই যে টি ইকুয়াল টু 2 পাই ইনটু রুট ওভার এম বাই কে, এই সূত্রটা আমি আবার লিখতে পারি, কিভাবে লিখতে পারি, এই সূত্রটা সমান আমি আবার লিখতে পারি যে, সরি, এই সূত্রটা সমান আমি আবার লিখতে পারি যে টি ইকুয়াল টু 2 পাই ইনটু হচ্ছে রুট ওভার এক্স ভাগ জি। লিখতে পারি কি পারি না, এম ভাগ কে এর জায়গা কি বসাইছি, এক্স ভাগ জি বসাইছি। এই জিটা কি, এই জিটা হচ্ছে ওই স্থানের অভিকর্ষ ত্বরণ, আর এক্স এর পরিচয় কি, এক্স হচ্ছে এই যে বস্তু ঝুলানোর ফলে এই স্প্রিং এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাচ্ছে সেইটা। ওকে ওকে। আবার কেউ কেউ এই দেখো এই দৈর্ঘ্য বৃদ্ধিকে এক্স দ্বারা প্রকাশ না করে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করে। তো কেউ যদি ছোট হাতের এল দ্বারা প্রকাশ করে তাহলে এখানে এল ভাগ জি হবে, অর্থাৎ টি ইকুয়াল টু হবে 2 পাই ইনটু হচ্ছে রুট ওভার এল ভাগ জি। তো কে কি ধরবে এটা তার নিজস্ব ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে মনে হয় আর কনফিউশন হবে না। এখন তোমাদের আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে তোমরা দেখবা বইয়ে একটা টপিক আছে, সেটা কি, সরল দোলক। সরল দোলক, দেখো সরল দোলকের গতিও কিন্তু সরল স্পন্দন, সরল দোলকের গতিটাও কি সরল স্পন্দন। এখন সরল দোলক জিনিসটা কি জানো, তুমি দেখবা ওই যে একটা ঘড়ি আছে না, দেওয়াল ঘড়ি, যেই ঘড়ি দেখবা যে এরকম একটা পেন্ডুলাম থাকে, হ্যাঁ, এই পেন্ডুলামটা এরকম দোল খায়, এরকম একটা ঘড়ি আছে না, ওই ঘড়িটাকে বলা হয় হচ্ছে সরল দোলক। মানে এটা সহজ উদাহরণ দিলাম, আর একটু ভালো করে বলি, সরল দোলক এটা হচ্ছে একদম ভালো উদাহরণ না, কিন্তু ভালো উদাহরণ দিছি বা একদম বেসিক বেসিক বলতেছি। বেসিক হচ্ছে ওই সমস্ত দোলককে সরল দোলক বলা হয় যেই সমস্ত দোলকের এই যে পেন্ডুলামটা যে এইভাবে দোল খাচ্ছে, এই পেন্ডুলামটা, এই যে কথার কথা, এই পেন্ডুলামটা একদম এই মাথার থেকে যাত্রা শুরু করে সে অপর মাথায় যখন পৌঁছাচ্ছে, এই অপর মাথায় পৌঁছাতে তার 1 সেকেন্ড সময় লাগবে, আবার ফেরত আসতেও 1 সেকেন্ড সময় লাগবে। তাহলে তার মোট একটা পর্যায় সম্পন্ন করতে কয় সেকেন্ড সময় লাগতেছে বলতো, 2 সেকেন্ড। মানে যেইখান থেকে যাত্রা শুরু করতেছে আবার ওইখানে ফেরত আসতে মোট কয় সেকেন্ড সময় লাগতেছে, 2 সেকেন্ড সময় লাগতেছে। তো তার মানে পর্যায়কাল কত, 2 সেকেন্ড। তার মানে যে সমস্ত দোলকের সরল হচ্ছে যে পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড, তাদেরকে আমরা কি বলবো, সরল দোলক বলবো। এই কথাটা মাথায় রাখবা যে যে সমস্ত দোলকের পর্যায়কাল কত, 2 সেকেন্ড, তাদেরকে কি বলে, সরল দোলক বলে। এই কথাটা একদম মাথার ভিতর গেঁথে রাখো যে যে সমস্ত সরল দোলকের পর্যায়কাল কত, 2 সেকেন্ড, অথবা যাইতে 1 সেকেন্ড আসতে 1 সেকেন্ড, তাদেরকে কি বলে, সরল দোলক বলে, ঠিক আছে। এখন যদি সরল দোলক টি, হ্যাঁ, এই টি, দেখো সরল দোলকও কিন্তু এক প্রকার সরল স্পন্দন গতি, তাহলে এর ক্ষেত্রেও সূত্র কি হবে, টি ইকুয়াল টু 2 পাই ইনটু হচ্ছে রুট ওভার এক্স ভাগ হচ্ছে কত, জি। এই এক্স এর পরিচয় কি, দৈর্ঘ্য বৃদ্ধি, তাই তো। কিন্তু একটা কথা মাথায় রাখবা, সরল দোলকের ক্ষেত্রে এইখানে যে বব থাকে, এই বব বা একটা গোল একটা বস্তু থাকে, ওইটাকে বব বলে, হ্যাঁ। তো এইটা ঝুলানোর ফলে এই তারের দৈর্ঘ্য কিন্তু বৃদ্ধি পায় না। তাহলে তারের দৈর্ঘ্য যদি বৃদ্ধি না পায়, তাহলে আমি এখানে আসলে কোন এক্স বসাবো, এই এক্স মানে তো ছিল তারের দৈর্ঘ্য, স্প্রিং এর ক্ষেত্রে তারের দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাচ্ছে সেইটা ছিল। তাহলে এখানে আমি এইখানে এই সরল দোলকের ক্ষেত্রে এখানে কি বসাবো, সরল দোলকের ক্ষেত্রে এখানে আমরা বসাবো কার্যকারী দৈর্ঘ্য। কি বসাবো, কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্য কি জিনিস, এই যে ববটা যেই তারে ঝুলিয়ে আছে ওই তারের যেই দৈর্ঘ্য, ওইটাকে বলা হয় কার্যকারী দৈর্ঘ্য, এটাকে বড় হাতের এল দিয়ে প্রকাশ করা হয়। এই জন্য সরল দোলকের ক্ষেত্রে সূত্রটা লিখতে হয় এইভাবে, টি ইকুয়াল টু 2 পাই ইনটু রুট ওভার এল বাই জি। এইখানে এল এর পরিচয় কি, এল এর পরিচয় হচ্ছে ওই যে ববটা যেই তারে ঝুলিয়ে আছে ওই তারের দৈর্ঘ্য। বুঝাইতে পারছি, এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে এখন যদি কথার কথা কোনো একটা সরল দোলকের এই কার্যকারী দৈর্ঘ্যের মান যদি বের করতে বলে, তুমি বের করতে পারবা না? অবশ্যই পারবা, কারণ সরল দোলকের ক্ষেত্রে পর্যায়কালের মান কত, টি এর মান হচ্ছে 2 সেকেন্ড, এটা তোমার জানা। আবার পাই মানে 3.1415,
জির মান তো দেয়া থাকবে যে 9.8 বা 9.81, তো এল এর মান কি সহজে বের করতে পারবে না? এল এর মান সহজেই যে দুই পাশে বর্গ করে রুট উঠাই দিয়ে সহজে কিন্তু এল এর মান বের করতে পারবা ক্যালকুলেশন করে, তাই না? এটাই। আবার কখনো যদি এই সরল গতির যদি আসে কম্পাঙ্ক বের করতে বলে, কথার কথা কখনো কম্পাঙ্ক বের করতে বললো, তো কম্পাঙ্ক বের করতে পারবা না? অবশ্যই কম্পাঙ্ক বের করতে পারবা। সেটা কিভাবে? কম্পাঙ্ক পর্যায়কালের সাথে কিভাবে সম্পর্কিত? 1/t, f = 1/t। তো তুমি আগে এই সূত্র দিয়ে টি বের করে নিবা, টি বের করে নিয়ে যে 1/, করে দিবা, তাহলে কম্পাঙ্ক বের হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে কাজ শক্তি ক্ষমতার অধ্যায়ে আসলে ওইটা বলা হয়েছে, তারপরেও এখানে বলতেছি। সেটা হচ্ছে এই যে f = kx, তাহলে k = কি হবে বলতো? f/x হবে, তাই না? এখন একটা জিনিস খেয়াল করো, এই দৈর্ঘ্য বৃদ্ধির সাথে স্প্রিং ধ্রুবকটা কি? ব্যস্তানুপাতিক। তার মানে যে সমস্ত স্প্রিং টানলে দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হয় তাদের স্প্রিং ধ্রুবকের মান ছোট, আর যে সমস্ত স্প্রিং কে টানলে এই সরণটা দৈর্ঘ্য বৃদ্ধিটা কম হয় তাদের স্প্রিং ধ্রুবক কি? বেশি। এক্স বেশি মানে কি? কেটা কি হবে? কম হবে। বুঝতে পারছি? তাহলে যাদেরকে টানলে বেশি বড় হয় তাদের স্প্রিং ধ্রুবক কি? স্প্রিং ধ্রুবক হচ্ছে ছোট। বুঝতে পারছি? ওকে ওকে। আর একটা জিনিস, এই যে স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে, ওই স্প্রিং এর ক্ষেত্রে কাজ বের করার একটা হচ্ছে সূত্র আছে, সেটা কাজ শক্তি ক্ষমতায় ছিল W = কত? ½ kx²। এটা ছিল না? এই এক্সও কিন্তু কই সেই দৈর্ঘ্য বৃদ্ধি, ঠিক আছে? এটা নিয়ে আমরা কাজ শক্তি ক্ষমতায় আলোচনা করবো ইনশাআল্লাহ। আপাতত এই যে এইটুক জানলেই হচ্ছে, ঠিক আছে? আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করে দিচ্ছি, এটা সৃজনশীলে মাঝে মাঝে আসে। সেটা হচ্ছে যে মনে করো এইভাবে একটা স্প্রিং আছে, আরেকটা স্প্রিং তার পাশে এইভাবে আছে, হ্যাঁ? আবার দেখো কোন কোন ক্ষেত্রে এরকম থাকতে পারে যে এই একটা স্প্রিং, তার নিচেই আরো একটা স্প্রিং, হ্যাঁ? তো এই স্প্রিং এর মানে স্প্রিং ধ্রুবক k1, এইটা হচ্ছে k2, এইটা k1, এইটা হচ্ছে k2। এখন বললো যে এইখানে যদি f পরিমাণ বল প্রয়োগ করা হয়, f পরিমাণ বল প্রয়োগ করা হলে এবং তাদের সরণ যদি x হয়, তাহলে এই f এর মান কত? এখন তুমি বলো তো, আমরা জানি f = হচ্ছে কত? kx। এখন তুমি বলো এইখানে k বলতে কার মান বসাবো? কে, এখানে তো স্প্রিং তো দুইটা করে আছে, কে বলতে আমি কার মান নেবো? k1 নিব না k2 নিব? দেখো এই যে রোধের ক্ষেত্রে যদি একাধিক রোধ যদি সার্কিটে থাকে চলতরিতে, তাহলে আমরা কি করেছি? তুল্য রোধ বের করে নি। ঠিক একই ভাবে যদি একাধিক স্প্রিং এইভাবে শ্রেণীতে বা সমান্তরালে থাকে, তাহলে সেইখানে আমাদের তুল্য স্প্রিং ধ্রুবক বের করে নিতে হবে। সমান্তরালে থাকলে তুল্য স্প্রিং ধ্রুবক কত? kp। আর শ্রেণীতে থাকলে কত? ks। এই দুইটা বের করে নিয়ে দে, এই ks অথবা শ্রেণীতে থাকলে এখানে ks বসাতে হবে, আর সমান্তরাল থাকলে ওইখানে kp বসাইতে হবে। বুঝাইতে পারছি? এখন একটা জিনিস দেখো, রোধের ক্ষেত্রে আমরা শ্রেণী থাকলে কি করেছি বলো তো? রোধের ক্ষেত্রে সবগুলো রোধ কি করেছি? যোগ করেছি, তাই করেছি না? যদি দুইটা রোধ শ্রেণীতে থাকলো তাহলে তুল্য রোধ কিভাবে বের করতাম? যোগ করে করতাম। ঠিক একইভাবে স্প্রিং এর ক্ষেত্রে যদি শ্রেণীতে থাকে তাহলে কিন্তু যোগ করব না, রোধের উল্টা করব। এই স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে সমান্তরালে থাকলে আমরা সেটা তুল্য স্প্রিং ধ্রুবক বের করব কি করে? যোগ করে। এই যে k1 + k2, জাস্ট উল্টা। রোধের ক্ষেত্রে শ্রেণীতে যেটা করেছি, স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে সমান্তরালে সেইটা করব। একইভাবে রোধের ক্ষেত্রে আমরা সমান্তরালের ক্ষেত্রে যেই কাজটা করেছি যে 1/rp = হচ্ছে 1/r1 + 1/r2, এইভাবে কি? এইভাবে হচ্ছে তুল্য রোধ বের করেছি। এই স্প্রিং এর ক্ষেত্রে শ্রেণীতে থাকলে ওই কাজটা করব, 1/ks = হচ্ছে 1/k1 + হচ্ছে 1/k2। ক্লিয়ার? তাহলে এইভাবে তুল্য রোধ বের করে নিয়ে তারপরে এই সূত্রে বসাবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে মানে সৃজনশীল আসতে পারে, সেজন্য বলে দিলাম। এইটা আজকে একটু ক্লাসটা বড় হয়ে গেল, বড় হওয়ার কারণ আছে, এটা আসলেই হচ্ছে একটু হচ্ছে গিয়ে খুবই মানে ভেজাল একটা টপিক, মানে অনেক কথা বলে দেওয়া আছে কিন্তু বেসিক বলা নেই, এই জন্য একটু সময় লেগে গেছে। আশা করি তোমরা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো তাহলে এই টপিক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না, এবং যেই প্রশ্নই আসুক যাই আসুক না কেন সব কিছুর অ্যান্সার করতে পারবা আশা করি ইনশাল্লাহ। তো পরের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।